12 বছরের মেয়ে যখন প্রেগনেন্ট পর্ব 2 শুরু করছি। ক্লাস 6-এ পড়া মেয়েটা বাথরুমে প্রেগনেন্সি কিট হাতে নিয়ে অসহায় ভঙ্গিতে বসে আছে হাইকমোডের উপর। এখনই ঘটনার নিষ্ঠুরতা জানবার সময়। ভোরের আলো তখনও ফোটেনি, চারপাশের আকাশটা এক ঘাড়ো কালচে চাদরে ঢাকা। শুকতারা বিদায় নেবে শীঘ্রই। দূর থেকে কোনো এক মসজিদের মাইকে মুয়াজ্জিনের কণ্ঠস্বর ভেসে আসছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের সে পবিত্র আজানের সুর সকল নিস্তব্ধতা চিরে নিয়তি শ্রবণগোচর হলো। আমার হাইকমোডের উপর বসে থাকা নিয়তি 2 হাঁটু বুকের সাথে চেপে ধরলো। তাকে দেখাচ্ছে পাথরের মূর্তির মতো, শুধুমাত্র ডান হাত কাঁপছে। সেই হাতের আঙুলে ধরে আছে সস্তা প্লাস্টিকের কাঠিটা। মাত্র 1 মিনিট আগের কথা। স্কুল ব্যাগের চেনটা অত্যন্ত সন্তর্পণে টেনে খসখসে কাগজের প্যাকেটটা বের করার সময় তার মনে হচ্ছিল একটা জীবন্ত কয়লা হাত দিয়ে ধরেছে, যে কয়লা তাকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। বাথরুমের নিয়ন আলোর নিচে দাঁড়িয়ে নিয়তির বারবার মনে পড়ছিল মোনার কথা। মোনা চুপি চুপি বলেছিল, বড় আপু দেখাইছিল নিয়তি একটা কাঠি থাকে, ওখানে পেচ্ছাপ দেওয়ার পর যদি 2টা লাল দাগ ওঠে তবে বুঝবি পেটে বাচ্চা আসছে, ওটাকে পজিটিভ বলে। আর যদি একটা দাগ ওঠে তবে নেগেটিভ, মানে তুই প্রেগনেন্ট না। নেগেটিভ শব্দে একটা শব্দ এখন নিয়তির নিকট থেকে সবচেয়ে বড় মুক্তি চাবিকাঠি। নিয়তি চোখ বুঝলো, তার 2 চোখ বেয়ে নোনা জল গাল বেয়ে ঠোঁটের কোণে এসে জমলো। সে মনে প্রাণে তার জানা সবটুকু আকুলতা দিয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে লাগলো, আল্লাহ তুমি একটা দাও প্লিজ। আমি আর কোনোদিন কোচিং থেকে ফিরতে দেরি করবো না, মায়ের কোনো কথা অমান্য করবো না, পড়া ফাঁকি দেবো না, সময় মতো হোমওয়ার্ক করবো, প্লিজ একটা দাগ মাত্র এনে দাও। শ্বাসরুদ্ধ করা হলো। নিয়তি ভয়ে চোখ মেলতে পারছে না। অবশেষে চরমে অনিশ্চয়তা নিয়ে সে কাঠিটার দিকে তাকালো। প্রথম লাল দাগটি স্পষ্ট হয়ে উঠলো। নিয়তির বুকের জন্য এক চিলতে হাত দিয়ে উঠলো, কিন্তু সেই আলো স্থায়ী হলো না বেশিক্ষণ। প্রথম দাগটি ঠিক পাশে ধীরে ধীরে অত্যন্ত নিষ্ঠুরভাবে আরেকটি গাঢ় লাল রেখা ফুটে উঠতে শুরু করলো ক্রমশ। 2টি লাল দাগ, একদম সমান্তরাল, একদম স্পষ্ট, তার মানে প্রেগনেন্সি পজিটিভ। নিয়তির চারপাশে বন্ধ দেয়ালগুলো ধুলে উঠলো। এক নিমিষে অন্ধকার হয়ে গেল সব। কানে কেমন টু টু শব্দ বাজছে, সে আর নিঃশ্বাস নিতে পারছে না। হাত থেকে প্লাস্টিকের কিটটি ছিটকে পড়ে গেল ঠান্ডা টাইলসের মেঝেতে। ক্লাস 6-এ পড়া 12 বছরের এখনো ফ্রক ছেড়ে কামিজ ধরার বয়সটাও ঠিকঠাক মতো পরিপক্ক হয়নি। সে একটা প্লাস্টিকের কাঠির দিকে তাকিয়ে যেন নিজের মৃত্যুর পরোয়ানা দেখলো। তার পেটের ভিতর নাকি আরেকটা প্রাণ বড় হচ্ছে। ওরা সত্যটা সে কিভাবে বিশ্বাস করবে? শফিক নামের সেই জঘন্য চাহনি, সেই খসখসে হাত আর সস্তা জর্দার তীব্র ভূমি আনা গন্ধটা যেন এই বাথরুমের বন্ধ বাতাসেও আবার জীবন্ত হয়ে উঠলো। নিয়তি 2 হাতে চেপে ধরলো। তার ভেতরে ভোটা আর্তনাদ দেওয়াল ভেদ করে যেন মায়ের ঘর পর্যন্ত পৌঁছাতে না পারে এরই প্রচেষ্টা। কিভাবে কি সামলে উঠবে সব? কোথা থেকে এই গোলক ধাঁধা শেষ হবে তার কিছু নিয়তির মাথায় আসছিল না। এতটুকুন একটা মেয়ে অতলান্ত মানসিক ধকল সামলাবে কিভাবে? এই বয়সের অন্য 5টা মেয়ের জীবন কেমন হয়? নিয়তি নিজের বান্ধবীদের কথা ভাবলো। মোনা, পারবিন, তুলি, নিপা কত নিশ্চিন্তে থাকে। ওদের চিন্তার জগৎ জুড়ে শুধু থাকে স্কুল মর্নিং শিফটের পড়া শেষ হলো কিনা, ক্লাসের সার্কাল হোমওয়ার্ক না করার জন্য কান ধর দাঁড়ি করিয়ে রাখলো কিনা, বা বিকেলে বিটিভির পছন্দের কার্টুনটা দেখতে পারবে কিনা। আর ফাঁকি দেওয়ার জন্য মায়ের হাতে 2-1টা চড় থাপ্পড় বা বকুনি খাওয়াটাই ছিল এ বয়সের সবচেয়ে বড় ভয়। নিয়তি তাকে এনে দাঁড় করিয়েছে এক ভয়ঙ্কর বাস্তবতার প্রান্তে, এক অন্তহীন নৃশংস সত্যের সামনে। নিয়তি নিজেই ভালোমতো বোঝে না তার সাথে ঠিক কি ঘটেছে এবং কি ঘটতে চলেছে। সে শুধু জানে তার শরীরের ভেতর এমন কিছু একটা হচ্ছে যা সমাজ, পরিবার এবং তার বাবা মা কোনোদিন মেনে নেবে না। সে কেবল বুঝে তার চেনা শৈশবটা চিরতরে খুন হয়ে গেছে। বাথরুমে থেকে কাঠিটা করিয়ে নিয়ে নিয়তি আবার তার কাগজে মুড়িয়ে নিল। রুমে এসে কোনো মতে স্কুল ব্যাগের ভেতরটার চেনটা খুলে খসখসে কাগজের প্যাকেটটা লুকিয়ে রাখলো সে। এরপর সে বিছানায় এসে ধপাস করে শুয়ে পড়লো। কিন্তু শোয়ার তার মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে গেল। চোখের পাতা দুটো প্রচন্ড ভারী হয়ে এলো। সে কম্বলটা টেনে একদম মাথা পর্যন্ত মুড়িয়ে দিল। স্কুল অন্য দিনগুলোর মতন সকাল 6:30টার মধ্যে রেহানা বেগম নিয়তির ঘরে আসেন ওকে ডেকে তুলতে। সকালের সময়টা এই বাড়িতে বেশ তাড়াহুড়োর মধ্যে দিয়েই কাটে। রেহানা নিয়তির ঘরের ভিতরেই ঢুকলেন। জানালার পর্দা ভেদ করে ভোরের এক চিলতে আলো এসে পড়েছে মেঝের উপর। রেহানা দেখলেন নিয়তি তখনও বিছানায় শুয়ে আছে, কিন্তু তার শোয়ার ভঙ্গিটা স্বাভাবিক নয়। মেয়েটা কেমন যেন কুকড়ে আছে। 2 হাঁটু কাছাকাছি এনে নিজেকে গুটিয়ে রেখেছে, আর তার পুরো শরীরটা কম্বলের নিচে ঘন ঘন কাঁপছে। রেহানা কপাল কুঁচকে বিছানার কাছে এগিয়ে এলেন। কি রে নিয়তি, এখনো ঘুমাচ্ছিস? স্কুলের সময় পার হয়ে যাচ্ছে যে, ওঠ জলদি হাত মুখ ধুয়ে নে। নিয়তির তরফ থেকে কোনো উত্তর এলো না, শুধু তার কাঁপুনিটা যেন আরো বেড়ে গেল। রেহানা কিছুটা বিরক্ত হয়ে কম্বলটা একটানো সরিয়ে দিলেন, আর সাথে সাথে নিয়তির ফর্সা মুখটা একদম লাল হয়ে আছে। ঠোঁট দুটো শুকিয়ে পাপড়ি ফেটে গেছে। সেই অস্ফুট সুরে কি যেন বিড়বিড় করছে। রেহানা তড়িঘড়ি করে মেয়ের কপালে হাত দিলেন। হাত দেওয়া মাত্র তিনি ছিটকে সরে আসার উপক্রম হলেন। সর্বনাশ, এ তো গা পুড়ে যাচ্ছে জ্বরে। 103 কিংবা 104 ডিগ্রি নিচে হবে না। ও মা, এই কি অবস্থা তোর নিয়তি? চোখ খুল মা। রেহানা বেকুল হয়ে নিয়তির গাল মৃদুভাবে থাপড়াতে লাগলেন। নিয়তি অনেক কষ্টে চোখের বাড়ি পাতা দুটো মেলল। তার চোখ দুটো এখন জবাহুলার মতোই লাল। মাকে সামনে দেখে তার তাড়া দিয়ে উঠলো। ঘুমের ঘুরে প্রেগনেন্সির কথাটা বলে ফেলিনি তো? রেহানা মেয়েকে জড়িয়ে ধরে বিছানায় বসালেন। নিয়তির শরীরটা কাঁপছে। কাল রাতেও তো ভালো দেখলাম তোকে, হঠাৎ করে এত জোর থেকে এলো? রাতে কি গায়ে পানি দিয়েছিলে? কথা বলছিস না কেন? কিভাবে কি হলো বলবি তো? রেহানা একের পর এক প্রশ্ন করতে লাগলেন। নিয়তি মায়ের বুকের রুমে মাথা রেখে কেঁদে ফেলতে চাইলো, কিন্তু সে কাঁদতে পারছে না। তার গলা শুকিয়ে কাটছে। কোনো মতেই ঢোক গিলে ভাঙা কণ্ঠে বলল, জানি না মা, মাঝরাত থেকে খুব শীত লাগছিল, মাথাটা ঘুরছিল। কোচিং থেকে ফেরার পথে কিছু খেয়েছিলে উল্টাপাল্টা? কালকে তো ফিরতে দেরি করলি। রেহানার কণ্ঠস্বর এখন চিরন্তন উদ্বেগে রূপ নিয়েছে। নিয়তি শুধু মাথা নাড়ে না বলল। রেহানা আর এক মুহূর্ত সময় নষ্ট করলেন না। তিনি দ্রুত ঘর থেকে বেরিয়ে গিয়ে একটা গামলায় ঠান্ডা পানি আর একটা পরিষ্কার সুতি কাপড় নিয়ে এলেন।
বিছানার পাশে বসে তিনি কাপড়টা ঠান্ডা পানিতে চুপিয়ে আলতো করে চেপে নিলেন। তারপর পরম মমতায় নিয়তির তপ্ত কপালে সেই শীতল জলপট্টিটা দিলেন। ঠান্ডা কাপড়ের স্পর্শ লাগা মাত্র নিয়তি শিহরে উঠল। তার মুখ দিয়ে একটা অবদ্ধ ও শব্দ বেরিয়ে এলো, স্থির হয়ে শুয়ে থাকমা, একটু আরাম পাবি। রেহানা দরদি গলায় বললেন। তিনি বারবার কাপড়টা পানিতে ভিজিয়ে নিয়তির কপাল, ঘাড়, হাত পা মুছে দিতে লাগলেন। মায়ের এই নিঃস্বার্থ ভালোবাসা আর সেবার নিচে বসে নিয়তির ভেতরে অপরাধ বোধ তাকে যেন আরো বেশি করে করে খাচ্ছে। যে মা তাকে এত ভালোবাসে সে মার মুখে সে কিভাবে এই কলঙ্কের চুলকানি মাখাবে? খানিককাল এভাবে জলপটি দেওয়ার পর নিয়তির শরীরে কাঁপুনিটা কিছুটা কমলো, কিন্তু ভেতরের উত্তাপ খুব একটা কমলো না। রেহানা উঠে দাঁড়িয়ে বললেন, তুই একটু শুয়ে থাক, আমি রান্না করে গিয়ে তোর জন্য গরম গরম একটু ডিম সবজি স্যুপ করে আনি। খালি পেটে ওষুধ খাওয়া যাবে না, স্যুপটা খেয়ে একটা নাপে খেয়ে নিবি, কেমন? নিয়তি কোনো কথা না বলে শুধু চোখের পাতা টিপে সম্মতি জানালো। রেহানা রান্না করে চলে গেলে নিয়তি চোখ বন্ধ করে ঘরের দেওয়ালগুলির টিকটিক শব্দ শুনতে লাগলো। প্রতিটি টিকটিক শব্দে সময় ফুরিয়ে আসছে। আজ না হয় কাল জ্বরের ভানে সে স্কুলে গেল না, যেন তাকে মনে করিয়ে দিচ্ছে। কিন্তু কাল কাল পরশু যখন তার শরীর পরিবর্তনগুলি স্পষ্ট হতে শুরু করবে তখন সে কোথায় পালাবে? কিছুক্ষণ পর রেহানা একটা কাঁচের বাটিতে ধোয়া ওঠা গরম স্যুপ নিয়ে ঘরে ঢুকলেন। তিনি নিয়তিকে বালিশে হেলান দিয়ে বসালেন। নে, চামচ দিয়ে অল্প অল্প করে খেয়ে নে তোমা। মালতী স্যুপের বাটিটা এগিয়ে দিলেন। নিয়তি এক চামচ স্যুপ মুখে নিয়ে তার পেটের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠলো। সে পরিচিত অহেতুক ভূমি ভূমি ভাবটা আবার তীব্রভাবে ফিরে এলো। মনের কথা মনে পড়লো। এমন সময় খাবারের অরুচি হয়, ভূমি ভূমি ভাব হয়। সে জোর করে গিলতে চাইল, কিন্তু পারল না। মুখে ফিরিয়ে নিয়ে এসে, কি হলো, খাচ্ছিস না কেন? শরীরটা একদম দুর্বল হয়ে যাবে তো। রেহানা চিন্তিত মুখে বললেন, আমার ভালো লাগছে না মা, বমি আসছে, আমি পরে খাবো। নিয়তির কণ্ঠস্বর একদম বুঝে এলো। রেহানা একটা দীর্ঘশ্বাস ফেলে সুপের বাটিটা টেবিলের উপর রাখলেন। আবার নতুন করে ঠান্ডা পানির গামলাটা টেনে নিলেন। মেয়ের কপালে কপালে জলপটি দিতে দিতে তিনি কপালে হাত বুলিয়ে দিতে লাগলেন। জানালার বাইরে তখন সকালের সূর্যটা পুরোপুরি উঠে গেছে। রোদের আলোয় পৃথিবীটা ঝলমল করছে। আচমকা রেহানা উঠে দাঁড়ালো। আপন মনে বলতে লাগলো, গতকাল টিফিন খেয়েছিলি, বাক্সটা তো মনে হয় বের করিসনি, ব্যাগ থেকে গন্ধ হয়ে যাবে তো। একথা বলতে বলতে নিয়তির স্কুল ব্যাগের দিকে এগোতে লাগলো রেহানা। নিয়তির ভয়ে তখন আরো জোরে সোরে হয়ে গেছে। ও তো সত্যি টিফিন বক্স বের করতে ভুলে গেছে। এখন কেমন হবে, কিভাবে মাকে আটকাবে? ব্যাগ খুললেই তো চোখে পড়বে কাগজে মোড়ানো প্রেগনেন্সি কিট। নিয়তির চোখ উল্টে আসতে চাইলো।